হ্যালো অ্যাসপিরেন্টস, আজকের জীবনবিজ্ঞানের তৃতীয় ক্লাস 3 নম্বর ক্লাসে আগের দিন আমরা কিভাবে প্রাণীর উৎপত্তি হয় সেটা আমরা জেনেছিলাম। আজ দেখো জীবের বৈচিত্র্য ও তার উৎস সম্পর্কে আমরা জানব। দেরি না করে শুরু করছি ক্লাস আজকে। চিড়িয়াখানায় গেলে আমরা অবাক হয়ে যাই নানা রকমের মানে জীবজন্তু, গাছপালা এই সমস্ত দেখে। আলিপুর চিড়িয়াখানাতে বিভিন্ন ধরনের গাছপালা এবং পশু পাখি পাওয়া যায়, সেগুলো অনেক আমাদের মনকে আশ্চর্য করে দেয়। সমুদ্র বা অরণ্যে বেড়াতে গেলেও পশু পাখির বৈচিত্র্য আমাদের মন টানে। আর আসলে আমাদের এই যে জলাভূমি, সমুদ্র, তারপর পাহাড়, মেরু অঞ্চল, মরু অঞ্চল, সমস্ত জায়গাতেই কিন্তু প্রাণীদের এক ধরনের বৈচিত্র্য দেখা যায়। আমাদের চারপাশে যেমন বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাই, গরু, ছাগল, ঠিক আছে, কুকুর, ভেড়া ইত্যাদি, এরকম সাধারণ প্রাণী, ঠিক আছে। তারপর মরুভূমিতে কিন্তু এইরকম প্রাণী আমরা দেখতে পাই না, এগুলো কিন্তু স্বাভাবিক জীব আমরা দেখতে পাবো না। সেখানে উট বা ওইরকম জারবিল এই সমস্ত প্রাণীদের দেখা বেশিরভাগ মিলে। জীববৈচিত্র্যের ধারণা, এই যে বিভিন্ন ধরনের জীব আমরা দেখতে পাই আমাদের এই পৃথিবীতে, সেটাই হচ্ছে জীববৈচিত্র্য। দেখো, পৃথিবীর নানা স্থানে এককোষী, বহুকোষী বিভিন্ন রকমের প্রাণী ছড়িয়ে আছে। পৃথিবীতে এরকম প্রায় 3 কোটি জীব বর্তমান, কিন্তু অনেক জীবই আছে যেগুলো কিন্তু ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেছে বা হয়ে যাচ্ছে। প্রজাতির সংখ্যা প্রাচুর্য নয়, একটি জীব প্রজাতিতেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন একটি জীব প্রজাতি, যেমন মানুষের চোখ দেখবে নীল কালো মণি, কুকুর যেমন কালো সাদা ইত্যাদি হয়, বিভিন্ন বর্ণের হয়। এইগুলি হলো জিনগত বৈচিত্র্য। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জিনগত বৈচিত্র্য হচ্ছে মানুষের গায়ের রং, ঠিক আছে, বা অন্যান্য প্রাণীদের গায়ের রং, লোমের রং, এই সমস্ত জিনিস। তাহলে এই যে পৃথিবীর সমস্ত পরিবেশে বিন্যস্ত যে সমস্ত বিভিন্নতা রয়েছে, সেটাই হচ্ছে জীববৈচিত্র্য, ঠিক আছে। প্রজাতিগত বা জিনগত দুটোই হতে পারে। দেখো, জীববৈচিত্র্যের উৎস কী? কোনো জীব প্রজাতির মধ্যে যে বাহ্যিক অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বিভিন্নতা দেখা যায় তাকে ভেদ বা প্রকরণ বলা হয়। এই প্রকরণ বিভিন্নভাবে সৃষ্টি হয়ে থাকে। এক হচ্ছে জননের দ্বারা। জীবের 2 প্রকার জনন কোষ দেখা যায়, শুক্রাণু এবং ডিম্বাণু। এই দুটি মিলিত হয়ে ভ্রূণ তৈরি করে। জননের সময় নানাভাবে জিনগত প্রকরণ তৈরি হয়, বিভিন্নতার সৃষ্টি হয়, ঠিক আছে। যখন জনন হয় তখন বিভিন্নতার সৃষ্টি হয়, সেই বিভিন্নতার জন্যই এই প্রকরণের সৃষ্টি হয়। ক্রসিং ওভার, জনন কোষ সৃষ্টির সময় ওই কোষে জিনের আদান প্রদান হয়, ঠিক আছে, একে ক্রসিং ওভার বলা হয়। এর ফলে নতুন জিন সৃষ্টি হয়। এটাও মনে রাখবে। দেখো, এখানে আমরা কি পড়ছি যে প্রকরণ কীভাবে সৃষ্টি হয়। তো প্রকরণ কীভাবে সৃষ্টি হয়, দেখো, প্রথমত জননের দ্বারা প্রকরণ, সেটা হয় ক্রসিং ওভার আর জনন কোষের বিভিন্নতা অনুসারে। তো এখান থেকে প্রশ্ন যেতে পারে যে কীভাবে সৃষ্টি হয়, সেটা এখানে 2-3টে অপশান দেওয়া রয়েছে। সেই 2-3টে অপশান কম্বাইন করে তোমরা জানো, এখন কম্বাইন করে কোশ্চেন করবে, সেরকম ধরনের কোশ্চেনের সেট আসবে, ঠিক আছে। আমি তৈরি করে আমি ভিডিও করব, এটা আপলোড করবো, তখন দেখতে পাবে। তারপর দেখো, বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হয়। এর ফলে জীবও কিন্তু বৈচিত্র্যপূর্ণ হয়। পরিব্যক্তি বা মিউটেশন, কোনো জীবের জিনের হঠাৎ পরিবর্তন হলে তাকে মিউটেশন বলে। এই যে টার্মগুলো যেগুলো বলছি, মিউটেশন, ক্রসিং ওভার, এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা জেনে নাও। দেখো, 2টি জিনের মধ্যে যদি আদান প্রদান হয় তাহলে সেটা হচ্ছে ক্রসিং ওভার। তারপর এই যে মিউটেশন, যেটা কোনো জীবের জিনের হঠাৎ যদি পরিবর্তন হয় তখন তাকে বলা হচ্ছে মিউটেশন। চলো নেক্সট দেখি। এই কারণগুলি ছাড়াও আরও বিভিন্ন কারণ আছে, যেমন জীববৈচিত্র্যের জন্য যায়। যেমন ধরো অভিযোজন, ঠিক আছে। মানুষের যেমন অনেক আগে যেমন লেজ ছিল, এখন কিন্তু তা নেই, ঠিক আছে। এইগুলো অভিযোজনগত পরিবর্তন। অভিযোজনের চ্যাপ্টার ক্লাস 10-এ আসে, ঠিক আছে। ধীরে ধীরে পড়তে পড়তে যখন আমরা ক্লাস 10-এর বই শুরু করবো তখন তোমরা আরও বিস্তারিতভাবে জানতে পারবে। তারপর দেখো, বিচ্ছিন্নতা, পর্বত, সমুদ্র প্রভৃতি ভৌগোলিক বাধা আমরা বললাম, ঠিক আছে। আমাদের চারপাশে যে সমস্ত প্রাণীরা দেখতে পাই সেটা কিন্তু মরুভূমির অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাবো না, বা মেরু অঞ্চলেও আমরা দেখতে পাবো না। এবং সমুদ্র এবং পুকুর দুটোই জলাশয়, কিন্তু তাদের মধ্যেও পার্থক্য রয়েছে। তাহলে এই যে বিচ্ছিন্নতা, আলাদা আলাদা প্রাকৃতিক পরিবেশ, আলাদা আলাদা বাস্তুতন্ত্র, সেই কারণে কিন্তু বৈচিত্র্য দেখা যায়। তারপর প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব, ঠিক আছে, সেটাও অভিযোজন চ্যাপ্টারে আমরা পড়ব। নতুন পরিবেশে যে সমস্ত জীবগুলি ভালোভাবে বেঁচে থাকে, অভিযোজিত হয়ে ভালোভাবে বেঁচে থাকে, তারাই কিন্তু এই পৃথিবীতে টিকে থাকে।
অন্যরা কিন্তু পৃথিবী থেকে ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। যেমন ধরো ডাইনোসর, ঠিক আছে, ডাইনোসর কিন্তু আমাদের এখন পৃথিবীতে আর নেই। প্রকৃতিক নির্বাচনে জয়ী জীবগুলি কিন্তু ধীরে ধীরে আমাদের এই পৃথিবীতে থাকে এবং তার ফলে কিন্তু বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখা যায়। ঠিক আছে, এটা সম্বন্ধে বিস্তারিত তোমাদের আরও অনেক জানাবো। যেমন দেখো, জীববিদ্যা জীবনের রীতি ও প্রক্রিয়া ও বৈচিত্র্যের অধ্যয়ন। বায়োলজি যে শব্দ, সেটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি। বায়োস অর্থাৎ জীবন এবং লোগোস অর্থাৎ জ্ঞান, অর্থাৎ প্রাণের বিজ্ঞান। ঠিক আছে, বায়োলজি হলো যেখানে প্রাণের বিজ্ঞান, মানে প্রাণীদের নিয়ে আলোচনা। আর এবং যে ফিজিক্স কেমিস্ট্রি আছে সেগুলো কিন্তু পদার্থ ধর্ম, ঠিক আছে, বাহ্যিক জিনিস নিয়ে আলোচনা করা হয়, সেখানে প্রাণের কোনো অস্তিত্ব কিন্তু পাবে না। জীববিদ্যা পাঠের উদ্দেশ্য, ঠিক আছে, আমরা জীবন বিজ্ঞান কেন পড়ি? দেখো, এগুলো শুধু পয়েন্টগুলো মনে রাখতে হবে, এখান থেকে সেরকম কোনো কোশ্চেন পাবে না। ঠিক আছে, কৌতূহল নিবৃত্তি, আমাদের আশেপাশে যে সমস্ত জীবগুলো আছে তাদের তো কৌতূহল হয়। ঠিক আছে, নতুন কোনো জীব বা প্রাণী দেখলে তোমার দেখবেন নিজের মনেই একটা কৌতূহল হবে, সেই কৌতূহল নিবৃত্তির জন্যে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ, ঠিক আছে, বিভিন্ন আমাদের যে প্রাণীগুলো দেখতে পাই, জীবনের রীতি, তাদের সঙ্গে কীভাবে আমাদের সম্পর্ক বা এ সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমরা বুঝতে পারি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির থেকে। জীব ও জড়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি, আর ব্যক্তিগত মূল্যবোধের বিকাশ আমাদের হয়। ঠিক আছে, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিততা গড়ে তুলতে, সমাজ ও সকলকে নিয়ে চলতে, নেশাবিহীন সুস্থ জীবনযাপনে জীববিদ্যা কিন্তু আমাদের যথেষ্ট সাহায্য করে। এখানে একটা মনে রাখবে, বায়োলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী ল্যামার্ক 1802 খ্রিস্টাব্দে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে দুটো পয়েন্ট রয়েছে, তো প্রথম হলো বায়োলজি শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী ল্যামার্ক, এবং জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। এটা তোমরা মাথায় রাখবে। এবার দেখো, জীববিদ্যার বিভিন্ন শাখা। দেখো, উদ্ভিদবিদ্যা, যেখানে উদ্ভিদের জীবন ও গঠন সম্পর্কে আলোচনা করা হয়। প্রাণীবিদ্যা, যেটাকে জিওলজি বলা হয়। ঠিক আছে, গ্র্যাজুয়েশনে এই সাবজেক্টগুলো দেখবে আছে, বোটানি, জুওলজি। ফিজিওলজি অর্থাৎ শারীরবিদ্যা, অর্থাৎ জীবদেহের বিভিন্ন কাজের প্রকৃতি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। তারপর অ্যানাটমি, শরীর স্থান। অ্যানাটমি ডক্টরদের একটা মানে পড়ার সময় এগুলো এই যে ভাগটা সেটা থাকে। ঠিক আছে, জীবের অঙ্গতন্ত্র, বিভিন্ন ভেতরের যে গঠন সেটা। হিস্টোলজি মানে হচ্ছে কলাবিদ্যা, ঠিক আছে, জীবের দেহের কলার গঠন। জেনেটিক্স অর্থাৎ জীবের বৈশিষ্ট্য, বংশগতিবিদ্যা। বাস্তুবিদ্যা বা ইকোলজি, ঠিক আছে, পরিবেশের জীব আর জড়ের মধ্যে যে সম্পর্ক সেটা এখানে আলোচিত হয়। আচরণবিদ্যা, বিহেভিয়ারাল বায়োলজি। অভিব্যক্তি সংক্রান্ত জীববিদ্যা, এভলিউশনারি বায়োলজি। অনাক্রমবিদ্যা, ঠিক আছে, জীবের রোগ প্রতিরোধ তন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়, যেখানে তাকে বলা হচ্ছে ইমিউনোলজি। অণুজীববিদ্যা বা মাইক্রোবায়োলজি। জীব রসায়ন অর্থাৎ বায়োকেমিস্ট্রি। এবং 13 নম্বরে রয়েছে দেখো, মলিকিউলার বায়োলজি। জীববিদ্যার এই শাখায় জীব আর জৈবনিক কাজের আণবিক দিক দিয়ে আলোচনা করা হয় বা পড়া হয়। ফলিত জীববিদ্যার শাখাসমূহ কী কী রয়েছে দেখো। ফলিত জীববিদ্যা মানেটা কি, যে মানব সমাজের উন্নয়ন হয়। ঠিক আছে, আমাদের চাষবাস, ঠিক আছে, বা বিভিন্ন রকমের প্রয়োগ, সেক্ষেত্রে যে ভাগটা কাজে লাগছে সেটাই হচ্ছে ফলিত জীববিদ্যার একটা শাখা। এর অন্তর্গত বিষয়গুলি হলো কৃষিবিদ্যা বা এগ্রিকালচার, মৎস্য চাষ, পিসিকালচার, তারপরে রেশম চাষ, সেরিকালচার, মৌমাছির চাষ, এপিকালচার, পশুপালন বিজ্ঞান, অ্যানিম্যাল হাজবেন্ড্রি। এগুলো আমাদের অর্থনৈতিক বিকাশ হতে সাহায্য করছে। বিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে জীববিদ্যার সংযুক্তি। দেখো, এখানে যে ডায়াগ্রামটা রয়েছে, ঠিক আছে, যে ভেনচিত্র, ঠিক আছে, সেটা দেখে তোমরা অনেকটাই মানে ক্লিয়ার হয়ে যাবে। তো বিভিন্ন শাখার সঙ্গে বিভিন্ন শাখা কিন্তু সম্পর্ক বা সংযুক্তি রয়েছে। যেমন জীব পদার্থবিদ্যার সঙ্গে জীববিদ্যার ধারণাগুলি মিলনের সৃষ্টি হয় বিজ্ঞানের একটি শাখা, সেটা হচ্ছে জীব পদার্থবিদ্যা। সেরকম দেখা আছে বায়োকেমিস্ট্রি, ঠিক আছে, বায়োফিজিক্স হলো, বায়োকেমিস্ট্রি আছে। তারপর বায়োম্যাথমেটিক্স, অঙ্কের ধারণা, মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেক ধারণা মিলে যেটা তৈরি হচ্ছে সেটাই। তারপর আছে দেখো জীব ভূগোল, বায়োজিওগ্রাফি, জীব শরীরবিদ্যা, বায়োস্ট্যাটিস্টিক্স, জীব রাশিবিদ্যা, বায়োস্ট্যাটিস্টিক্স, বায়ো ইঞ্জিনিয়ারিং, বায়োনিক্স। এই সমস্ত জীববিদ্যায় যে কম্পিউটার, ইলেকট্রনিক্সের ধারণা, এগুলো বায়োনিক্সে পড়ানো হয়। তো এই যে এতগুলো সবার সঙ্গে সবারই যে সম্পর্ক, সেটাই হচ্ছে আমাদের
বিজ্ঞানের বিভিন্ন ধরনের শাখা। তো এখান থেকে তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে আমি বলে দিচ্ছি। দেখুন, যদি ধরো এরকম প্রশ্ন দিল যে জীববিদ্যায় ইঞ্জিনিয়ারিং ধারণার প্রয়োগ সংক্রান্ত শাখা, তার নাম কি? তো এখানে অপশন না দিলেও তোমরা কিন্তু খুব সহজেই উত্তর বলতে পারবে। দেখো, বায়োলজি আর ইঞ্জিনিয়ারিং, তাহলে বায়ো ইঞ্জিনিয়ারিং, এরকম ধরনের বিভিন্ন প্রশ্ন দেবে। অথবা ঘুরিয়েও দিতে পারে, যেমন জৈব রসায়ন, ঠিক আছে, বায়োকেমিস্ট্রিতে কী আলোচনা করা হয়, সেখানে তোমাকে অপশানে দিতে পারে রসায়ন ও জীববিদ্যার ধারণা, ঠিক আছে, রসায়ন ও পদার্থবিদ্যার ধারণা, সেটাও তোমরা কিন্তু বলতে পারবে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের দিতে পারে। দেখো, এই যে ফলিত জীববিদ্যার যে শাখা, সেখান থেকেও তোমাদের প্রশ্ন দিতে পারে যে মৌমাছি চাষকে কী বলা হয়, ঠিক আছে, এরকম প্রশ্ন তোমরা নিশ্চয়ই দেখেছো। তো বা রেশম চাষকে কী বলা হয়, এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে কিন্তু আসতে পারে। দেখো, আরও রয়েছে বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে, জীববিদ্যায় কম্পিউটার, রাশিবিদ্যা এই সমস্ত যদি আলোচিত হয়, তখন জৈব ভূরসায়ন, বায়ো জিওকেমিস্ট্রি এবং বায়ো টেকনোলজি। দেখো, আধুনিক জীববিদ্যার প্রয়োগ, অর্থাৎ এই যে আমাদের জীবনবিজ্ঞান যেটা পড়ছি, ঠিক আছে, যে বায়োলজি বা যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়লাম, সেগুলো আমাদের বাস্তব জীবনে কীভাবে কাজে লাগানো হয়, ঠিক আছে, তার অ্যাপ্লিকেশন কী কী। তো দেখো, কৃষিকাজে আধুনিক জীববিদ্যায় কৃষিকাজে কীভাবে ব্যবহার করা হয়। আধুনিক জীববিদ্যার প্রয়োগে উচ্চ ফলনশীল, দেখো এখন মানুষের জনসংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি, আর অন্যদিকে কিন্তু চাষযোগ্য যে জমি, সেই জমির পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে, কিন্তু জনসংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। তাহলে মানুষের যে চাহিদা, সেই চাহিদার ওপর কিন্তু আমাকে চাষ করতে হবে বা আমাদেরকে ফসল ফলাতে হবে, মানুষের খাবারের যোগান চাই। তার জন্য এখন কি করা হয়, এখন এই আধুনিক জীববিদ্যা প্রয়োগ করে উচ্চ ফলনশীল, উচ্চ গুণগত মানযুক্ত, রোগ প্রতিরোধকারী বীজের চাষ করা হয়। অর্থাৎ সেক্ষেত্রে গাছ ভালো হয়, তার কোয়ালিটি ভালো হয়, তার ফলন ভালো হয়, সব দিক থেকে ভালো হয় এবং মানুষের চাহিদা পূরণ করে। তো সেরকম দেখো, ধান চাষ করা হচ্ছে, ধান চাষের বিভিন্ন ধরনের বীজ, এই বীজগুলির নাম কিন্তু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে, খাতায় নোট করে রাখবে। এই বীজগুলি কি কি? দেখো, রত্না, আইআর ইন্ডিয়ান রাইস, ঠিক আছে, এখানে আইআর দেওয়া থাকলেই মনে রাখবে ধানের বীজ। জয়া, এগুলো হলো তোমার ধান বীজ, ঠিক আছে। তারপর ধরো গমের বীজ আছে সোনালিকা, অর্থাৎ সোনার সঙ্গে গমের রং সোনার মতন, ঠিক আছে, তো সোনা দিয়ে যেগুলো নামগুলো থাকবে সেগুলো আপাতত মনে রাখবে, গম বীজের নাম বলতে চাইছে, ঠিক আছে। তারপর গোল্ডেন রাইস, বিটি তুলো, এগুলো আমরা তৈরি করা হয় এখন। তো এরকম এখান থেকে প্রশ্ন নিতে পারে যে জয়া এটি কোন ফসলের বীজ, ঠিক আছে, তখন তোমাকে বলতে হবে সেটা হচ্ছে ধানের বীজ। বা একটি উচ্চ ফলনশীল গম বীজ হলো, নিয়ে অপশানে দিয়ে দেবে বিভিন্ন ধরনের, ধরো দিল IR8, জয়া, রত্না এবং সোনারা 64, তো সেখানে অপশান সোনারা 64 কিন্তু উত্তর হবে। গমের উচ্চ ফলনশীল বীজ, ধান ও গমের উচ্চ ফলনশীল বীজগুলি তোমরা মনে রাখবে। তাছাড়াও পোলট্রি চাষ, মাছ চাষ, ডেয়ারি প্রভৃতি আধুনিক জ্ঞান প্রয়োগ করে উৎপাদনের মাত্রা কিন্তু যথেষ্ট বাড়িয়েছে। যেমন শঙ্কর জাতের মুরগি, হাঁস, এই সমস্ত জিনিস, বা গরু। ওষুধ তৈরিতে জীববিদ্যা, বিভিন্ন সংক্রামক রোগের টিকা তৈরিতে, সাধারণ রোগের ওষুধ তৈরিতে, অ্যান্টিবায়োটিক উৎপাদনে জীববিদ্যার জ্ঞান প্রয়োগ হচ্ছে। জীববিদ্যার অগ্রগতির সঙ্গে ক্যান্সার, এইডস, এই সমস্ত রোগগুলোর কিন্তু চিকিৎসা এখন অনেকটাই এগিয়ে গেছে। এখন মানুষের মৃত্যু হার কিন্তু কমে গেছে এই সমস্ত জীববিদ্যার প্রয়োগের ফলে। মহাকাশে আধুনিক জীববিদ্যা, দেখো, মহাকাশে যে এক ধরনের শৈবাল রাখা হয়, সেই শৈবালটার নাম তো ক্লোরেল্লা, ঠিক আছে। এটি যেমন শৈবালটি দুরকম কাজ করে, একটা শ্বাসকার্যের জন্য অক্সিজেন উৎপন্ন করে এবং খাদ্য জাতীয় এবং প্রোটিন জাতীয় খাদ্য হিসেবেও কিন্তু ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। এটি সালোক সংশ্লেষেরও যোগান দেয় এবং খাবারেরও যোগান দেয়। এই শৈবালটার নাম তোমরা মহাকাশচারীতে কোন শৈবাল ব্যবহার করা হয় সেটা মনে রাখবে তোমরা, ক্লোরেল্লা। আর অন্যান্য ক্ষেত্রে আধুনিক জীববিদ্যা, যেমন জনসংখ্যা বৃদ্ধি, তারপর উন্নয়নের নামে যে পরিবেশ দূষিত হচ্ছে, সেইগুলির প্রতিকারের জন্য এবং গবেষণার জন্য কিন্তু বিজ্ঞানের ভূমিকা রয়েছে। বিশ্ব উষ্ণায়ন, অ্যাসিড বৃষ্টি, ওজোন গহ্বর,
প্রভৃতি পরিবেশ সংক্রান্ত সমস্যার জন্যও কিন্তু জীবের এই যে জীববিদ্যা তার কিন্তু ভূমিকা রয়েছে। তাছাড়াও বিভিন্ন প্রযুক্তির জ্ঞান, কাগজ, চিনি, চর্মশিল্প, ঠিক আছে, এই সমস্ত যে কারখানা রয়েছে বা শিল্প রয়েছে তার গুণগত আর পরিমাণগত উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের এই জীববিদ্যার জন্যেই। তো এখান থেকে তোমরা অনেক কিছুই জানতে পারলে যে জীববিদ্যার প্রয়োগ কী, জীববিদ্যার শাখা, এগুলো তোমরা জানলে এবং কী কী কোন শাখায় কী কী পড়ানো হয়, উচ্চ ফলনশীল বীজের কিছু নাম জানলে, ঠিক আছে। তো এই ক্লাসটা থেকে তোমরা অনেক কিছু প্রশ্নের আর কি উত্তর পাবে। এই ক্লাসটা তোমরা আরেকবার দেখবে, রিভাইজ দেবে, ঠিক আছে। সেখান থেকে খাতায় কিছু প্রশ্নও লিখে রাখবে, ঠিক আছে। আমি এখান থেকে কোশ্চেনের সেটটা আমি করাবোই, চ্যাপ্টারটা ধীরে ধীরে শেষের দিকে এবার আসবে, ঠিক আছে। তা তোমরা নিয়মিত ক্লাসগুলো কিন্তু করে যাবে, মিস করবে না, ঠিক আছে। ধন্যবাদ।